Otika Bangladesh, Otika Bangladesh, Otika Bangladesh, Bangladesh, Otika Bangladesh, Otika Bangladesh. হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন সংবাদের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা যে জুলাই বিপ্লবে যারা সম্মুখ সারিতে ছিল, যারা নেতৃত্ব প্রদান করেছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করা হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু পিছনের দিকে তাকানোর চেষ্টা করব। আসলে আমরা 9 মাস না যেতেই আমরা তাদেরকে ভুলে গেছি এবং তাদের অবদানটাকে অস্বীকার করার মতো আচরণ করছি। আমরা যদি খেয়াল করি, জুলাই বিপ্লবটি শুরু হয়েছিল কোটা আন্দোলনের দাবিতে, কোটা সংস্কারের দাবিতে, যেই কোটার মাধ্যমে আমাদের স্বাধীনতা যুদ্ধের শহীদদের যে কোটা ব্যবস্থা ছিল, তাদের সন্তানরা তো পেয়েছেই, তাদের নাতিপতিদেরকেও এই কোটা ব্যবস্থার আওতায় রাখা হয়েছিল, যার প্রেক্ষিতেই এই আন্দোলনটির সূচনা হয়েছিল। যেই আন্দোলনটি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ হাসান, আসিফ মাহমুদ, তালহা মোহাম্মদ, এই তাদের মতো আরও অনেক হাজার হাজার যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে। তারা আমরা দেখেছি যে আন্দোলনের পরে যখন একটা নতুন সরকার গঠন হয়, সরকার গঠন হওয়ার কিছুদিনের মধ্যেই আমরা 2 জন ছাত্র সংগঠককে তাদেরকে আমরা তাদের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদে দেখেছি। আর বাকি যে যারা ছিল, যারা বাহিরে ছিল, তাদের মধ্যে থেকে একটা বড় অংশ একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি নাম দিয়ে। এই এনসিপি নাম দিয়ে রাজনৈতিক দল গঠন করার পর থেকেই তাদের বিরুদ্ধে, তাদের উপরে বিভিন্ন প্রকার কুৎসা রটানো হচ্ছে তাদের নামে, তাদের উপরে বিভিন্ন প্রকার এলিগেশন আনা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমরা যদি খেয়াল করি, তারা যখন এই আন্দোলনটি করছিল, আন্দোলনটির শেষ পর্যায়ে এসে তারা অ্যারেস্ট হয়েছিল, ডিবি হেফাজতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং খুব সম্ভবত, যদি খুব বেশি ভাইরাল না হতো ওই সময় এই সংবাদগুলো, তাহলে তারা গুমের শিকার হয়ে যেত, অথবা তাদের মধ্যে যদি সেই অর্থলোভ থাকতো, তারা অর্থের বিনিময়ে বা যে কোনো একটা বিনিময়ে তারা এখান থেকে সরে যেতে পারতো, নিজেদেরকে সরিয়ে নিতে পারতো, কিন্তু তারা নেয়নি। তারা মুক্ত হওয়ার সাথে সাথে আবারও সেই আন্দোলনে এসে 9 দফার একটা প্রস্তাব করে এবং সেই 9 দফা একদিন, আমরা যদি ভুল না করে থাকি, একদিন অথবা 2 দিনের মাথায় সেই 9 দফা 1 দফায় পরিণত হয় সরকার পতনের আন্দোলনে। সেই সরকার পতনের আন্দোলনে তারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে। তারা, আমরা যদি দেখি যে বিগত যে সরকার, তারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম দমন করার জন্য তারা যে নীতি অনুসরণ করত, সেই নীতি অনুসারে যদি কোনো কারণে বাই চান্স, বাই এনি চান্স, এনি হাউ, যদি কোনো কারণে এই আন্দোলনটা ব্যর্থ হতো, যদি এই অভ্যুত্থানটা ব্যর্থ হতো, তাহলে সামনের সারিতে যারা ছিল, আজকে যারা এনসিপির সাথে যুক্ত হয়েছে, এনসিপি প্রতিষ্ঠা করেছে, তাদের প্রত্যেককে হয় গুমঘর, না হয় দেশ থেকে পালিয়ে যেতে হতো, না হয় তাদেরকে মেরে ফেলা হতো। ক্লিয়ার, হিসাব ক্লিয়ার। তাদের সাথে আর কোনো কথা হতো না, তাদের সাথে আর কোনো মিটিং হতো না, তাদের সাথে আর কোনো সমঝোতা হতো না। তারা হয় গুমঘর, না হয় দেশের বাইরে, না হয় পৃথিবী থেকে সরে যেতে হতো তাদেরকে। এই বিষয়টা তারা জেনেও, তারা আগে থেকে জানতো, তারা অবশ্যই নিশ্চিত ছিল যে কোনো কারণে যদি আমাদের আন্দোলনটা ব্যর্থ হয়, আমরা যদি সরকারকে সরাতে ব্যর্থ হই, তাহলে আমাদেরকে এই পরিণামটা ভোগ করতে হবে। আমরা যদি খেয়াল করি, ওই সময়ে কোনো রাজনৈতিক দল সরাসরি সামনে থেকে প্রকাশ করেনি যে আমরা এই আন্দোলনের সাথে আছি, তবে বিভিন্ন রাজনৈতিক দল তারা গোপনে কাজ করে গেছে। কিন্তু আমরা যদি খেয়াল করি যে বিএনপি, যেটা বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যারা ক্ষমতার দৌড়ে সবার সামনে, সেই বিএনপি থেকে বিভিন্ন সময় বলা হয়েছিল এই আন্দোলনের সময় যে আমরা এই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করি, কিন্তু আমরা এই আন্দোলনের সাথে জড়িত না। তারা জড়িত না, এই কথাটা অস্বীকার করেছিল। কিন্তু তখনকার সময় আমরা যদি খেয়াল করি যে রাজনৈতিক দলগুলো সেই তখনকার সরকার বিরোধী ছিল, তারা কেউই এমন কোনো বক্তব্য দেয়নি যে আমরা এই আন্দোলনের সম্পর্কের সাথে সম্পৃক্ত না, কিন্তু তারা গোপনে কাজ চালিয়ে গেছে, তারা চুপ ছিল। কিন্তু বিএনপি এই বক্তব্যগুলো দিয়েছে এবং তাদের এই বক্তব্যগুলো ডকুমেন্ট হয়ে আছে। আমরা যদি খেয়াল করি, ওই আন্দোলন এবং সংগ্রামে, সেই সংগ্রামে 1 মাস 5 দিনের মধ্যে 2000-এর কাছাকাছি শহীদ হয়েছে।
এবং অসংখ্য এখনও আহত অবস্থায় হসপিটালে আছে, যাদের চিকিৎসার অভাব আমরা বিভিন্ন সময় জানতে পারি, বিভিন্ন প্রকার সংবাদ মাধ্যম থেকে জানতে পারি তাদের চিকিৎসার অভাব আছে। এখন আমরা তাদেরকে অসম্মান করছি, আমরা তাদেরকে তুচ্ছ করছি, তাচ্ছিল্য করছি। তাদের একটাই অপরাধ, তারা রাজনৈতিক দল কেন গঠন করলো। আমি মনে করি তাদের একটাই অপরাধ, তারা কেন রাজনৈতিক দল গঠন করলো, তারা কেন ক্ষমতা চাইবে। তো বাংলাদেশের নাগরিক হিসাবে তারা যেহেতু বাংলাদেশের নাগরিক, তাদের অবশ্যই অধিকার আছে রাজনীতি করার এবং দেশের ক্ষমতায় যাওয়ার এবং দেশকে সুন্দরভাবে নিজের মতো করে পরিচালনা করার অধিকার তারা রাখে। সেই জায়গা থেকে আমরা এতটুকু মেনে নেওয়া উচিত আমাদের যে তারা যেটা করতে চাচ্ছে, তারা তাদের মতো করে দেশটাকে সাজাতে চাচ্ছে, তাদেরকে আমরা সুযোগ দেই, তারা চেষ্টা করুক, তাদেরকে চেষ্টা করার সুযোগ দেওয়া উচিত। এবং তাদেরকে নতুন হিসেবে, যেমন আমরা যদি দেখি একটা আমাদের ঘরে, আমাদের পরিবারে যখন একটা নতুন সদস্য আছে, একটা নতুন সদস্য জন্ম নেয়, আমাদের একটা শিশু জন্ম নেয়, সেই শিশুটাকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করি। তার খাওয়া দাওয়া, তার চলাফেরা, তার ঘুম, তার সে পূর্ণ মানসিক বিকাশ হওয়ার পূর্ব পর্যন্ত আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করি, তাকে মানুষ হয়ে গড়ে ওঠার যতটুকু সহযোগিতা দরকার আমরা সবাই করি, আমাদের পরিবারের সবাই করি। ঠিক তেমনি করে আমার মনে হয় এই নতুন যে দলটা তৈরি হয়েছে, তারা যে দলটা তৈরি করেছে, যে আশা নিয়ে তৈরি করেছে, তাদেরকে আসলে হেয় প্রতিপন্ন না করে, বিভিন্ন প্রকার অশালীন স্লোগান না দিয়ে তাদেরকে সহযোগিতা করা দরকার। তাদেরকে অন্তত রাজনীতিবিদ হিসেবে গড়ে ওঠার মতো স্কোপ দেওয়া দরকার, সুযোগ দেওয়া দরকার। তাদেরকে যথেষ্ট পরিমাণ যারা অভিজ্ঞ আছেন, যারা বড় বড় রাজনীতিবিদ আছেন, যারা বড় বড় পুরনো দল আছেন, প্রত্যেকটা দল থেকে সর্বোচ্চ সহযোগিতা করা দরকার বলে আমি মনে করি। তাদেরকে যদি আমরা অসম্মান করি, তাদেরকে যদি আমরা হেয় প্রতিপন্ন করি, তাদেরকে যদি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, তাহলে 24-এর যে অভ্যুত্থানটি হয়েছিল সেই অভ্যুত্থানটিকে অস্বীকার করার মতো হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।